নমস্কার, শতবিষা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমাদের ক্লাসটি হতে চলেছে একটি চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে। মূলত আজকে আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে আইসিডিএস প্রজেক্ট সেন্টার রয়েছে বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, যেটা নর্থ 24 পরগনায় পড়ছে, সেখান থেকে সেই আইসিডিএস প্রজেক্ট থেকে এই ডেটে অর্থাৎ 24/7/24 এই মেমো নাম্বার অনুযায়ী একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে এই আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে সেই পঞ্চায়েতের নির্দিষ্ট ভ্যাকেন্সি অনুযায়ী আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে কিছুজনকে নিয়োগ করা হবে। সেই নিয়োগের ক্ষেত্রে কি বয়স কত রয়েছে, কারা এর জন্য এলিজেবল, কীভাবে পরীক্ষা হবে, পরীক্ষার নাম্বার কত থাকবে, বয়স কত আছে, সমস্ত বিষয়টা আমরা আলোচনা করব। তা প্রত্যেককে অনুরোধ করব স্কিপ না করে পুরোটি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এই পরীক্ষার জন্য কি কি আপনার ক্রাইটেরিয়া থাকছে, বা পরবর্তী সময়ে অন্যান্য ডিস্ট্রিক্টের বা অন্যান্য আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যখন আপনাদের যে সিডিপিও রয়েছে তারা যখন এই ধরনের নোটিশ পাবলিশ করবে তখন দেখবেন ঠিক এই ধরনেরই যে ক্রাইটেরিয়া থাকবে, ফলে আপনি বুঝতে পারবেন যে ক্রাইটেরিয়া কী রয়েছে। যাই হোক, এরপর আমরা দেখব পরবর্তী ক্রাইটেরিয়াগুলো। দেখুন, এখানে প্রথমেই লেখা আছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকায় অর্থাৎ বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা, কেবলমাত্র মহিলা, আমরা জানি এটা ফিমেল অনলি, এমন প্রার্থী তথা আবেদনকারীর নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এখানে উল্লেখ থাকে যে আবেদনকারিনী যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্য পদের ভিত্তিতে সেই পঞ্চায়েতেই আবেদন করতে পারবেন, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না। ফলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, যে আবেদন করছেন তাকে নির্দিষ্ট যে পঞ্চায়েত রয়েছে তার অর্থাৎ জিপি, সেই জিপির যে ভ্যাকেন্সি রয়েছে সেখানেই তিনি এলিজেবল এবং সেখানের জন্যই তিনি আবেদন করছেন। যাই হোক, এটা বুঝলাম। এরপরে দেখব আমরা যে পঞ্চায়েত অনুযায়ী বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। এখানে মোট যতগুলো পঞ্চায়েত আছে তাদের ভ্যাকেন্সি পরপর দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা কেউ আগ্রহী থাকেন, মানে এই এলাকার লোক হন, সেক্ষেত্রে যদি তারা আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আমায় মেসেজ করলে আমি অন্ততপক্ষে আপনাদেরকে এই পিডিএফটা বা কত ভ্যাকেন্সি রয়েছে সেটা শেয়ার করে দিতে পারবো। যাই হোক, আমরা দেখছি মোট 129টি ভ্যাকেন্সি রয়েছে। এবার এখানে বিভিন্ন ভাগ আছে, ইউআর, ওবিসি, এ, বি, পিডব্লিউবিডি, এ সমস্ত ক্যাটাগরি। মানে আমরা যেটা দেখব যে সমস্ত ক্যাটাগরিগুলো ইউআর বাদ দিয়ে তাদের ক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেটগুলো থাকে সেই নির্দিষ্ট সার্টিফিকেটে যেন সঠিক তথ্য থাকে। অর্থাৎ আপনি যদি এসসি বা এসটি হন, কি ওবিসি হন, কি পিডব্লিউবিডি হন, সেক্ষেত্রে নির্দিষ্ট যে ডিপার্টমেন্ট যারা সার্টিফিকেট ইস্যু করে সেই নির্দিষ্ট ডিপার্টমেন্টেরই সার্টিফিকেট লাগবে, নাহলে কিন্তু আপনার ওই যে ক্যাটাগরি সেটা আপনি সেই ক্যাটাগরিতে পাবেন না, আপনাকে ইউআর ক্যাটাগরি হিসাবেই ধরা হবে। এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এরপরে যেটা দেখব আবশ্যিক শর্তাবলী, এগুলো বাদ দিয়ে আপনাকে কী থাকতে হবে। অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে, অর্থাৎ আপনাকে ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন এবং ফিমেল হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। খুব গুরুত্বপূর্ণ যেটা, যে এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি, এ, বি বা পিডব্লিউবিডি বা ইডব্লিউএস প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে ভাবেন যে আমার হয়তো গ্র্যাজুয়েশন আছে বা মাস্টার্স আছে, সেক্ষেত্রে আমি এলিজিবল কিনা, যেহেতু আমাদের উচ্চতর যোগ্যতা রয়েছে। সেক্ষেত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। ফলে আমরা বুঝতেই পারছি যাদের এর থেকে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে তারাও এর জন্য এলিজিবল। নেক্সট যেটা দেখব বয়স খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে 1/7/2024 অর্থাৎ এই ডেটে আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, এর থেকে বেশি হলে হবে না। অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ 1/7/1989 এবং 1/7/2006 এর মধ্যবর্তী সময়ে হবে। স্থায়ী বাসিন্দা আপনাকে দিতে হবে, একটু আগেই বললাম যে আপনি যে পঞ্চায়েতের জন্য আবেদন করছেন সেই পঞ্চায়েতে আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। ফলে অবশ্যই সেই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার জন্য আপনার যে প্রমাণপত্র সেটা হতে পারে যে আমাদের যে এলাকার কনসার্ন যে লোকসভা রয়েছে তার যে মেম্বার রয়েছেন, এমপি রয়েছেন বা জেলার সভাধিপতি রয়েছেন বা বিধায়ক রয়েছেন, এমএলএ বা ডিএম, এডিএম, এসডিও, বিডিও স্যার বা ম্যাডাম বা অন্যান্য যারা আধিকারিক রয়েছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান, এদের কাছ থেকে একটা শংসাপত্র নিতে হবে। এছাড়া আপনার যে এপিক রয়েছে, এপিক মানে আমরা জানি যে ভোটার কার্ড যেটাকে বলি, ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, সেটা দেখাতে হবে। নেক্সট পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা দেখে রাখবেন। পরীক্ষাটা হবে 100 নাম্বারের, তার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা প্রথমে হবে এবং পরে হবে 10 নম্বরের মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষার জন্য টাইম পাবেন 2 ঘন্টা
আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছেন, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যাদের প্রতিবন্ধী রয়েছেন, লেখা আছে দেখুন, তাদের জন্য অতিরিক্ত 40 মিনিট টাইম দেওয়া হবে। কারণ আমরা জানি যে পিডাব্লিউবিডিদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী প্রতি ঘন্টায় 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়। সেক্ষেত্রে যে 2 ঘন্টা অন্যরা পাচ্ছে, তা এনারা পাবেন 2 ঘন্টা 40 মিনিট। এরপরে পরীক্ষাটা যে 190 নম্বরে হবে, সেখানে কি থাকবে দেখুন। প্রথমেই লেখা আছে যে এই পাঠ্যক্রমটা হবে এরকমই। 1 নম্বর হচ্ছে 15 নম্বরের প্রশ্ন থাকবে, একটা আপনাকে রচনা বা প্রবন্ধ বলতে পারেন বা প্যারাগ্রাফ লিখতে হবে, সেটা অবশ্যই স্থানীয় ভাষায় অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে, এবং সেটা হবে 150 শব্দের মধ্যে। সেটা হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা। এই বিষয়ে আপনাকে অন্যভাবে ঘুরিয়ে কিছু প্রশ্ন দেবে, সেখান থেকে একটা রচনা লিখতে হবে, যেটা মার্কস 15 নম্বর, এবং এটা হবে ডেসক্রিপ্টে লিখতে হবে। বাকি যে সমস্তগুলো আছে 3, 4, 5, 6 এগুলো হবে এমসিকিউ, অর্থাৎ আপনাকে যে ABCD করে দিয়ে দেওয়া হবে, যেটা উত্তর সেটা লিখতে হবে, মানে গোল করতে হবে। সেখানে কী কী থাকবে? পাটিগণিত থাকবে 20 নম্বরের, অবশ্যই এটা ক্লাস 8 স্ট্যান্ডার্ডের। এছাড়া আপনার নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য বা স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন, যেহেতু আপনি বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের পড়াবেন, সেখানে রান্নার বিষয় থাকবে, তাদের পড়ানোর বিষয় থাকবে, তাদের মা যাদের রয়েছেন তাদের যে স্বাস্থ্য, এই সমস্ত বিষয়ে আপনি দেখভাল করবেন। ফলে এই বিষয়ে আপনার কি জ্ঞান রয়েছে সেটা জানার জন্য 15 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা। এছাড়া ইংরাজি ভাষায় ওপর প্রশ্ন থাকবে 20 নম্বর, মূলত ইংরাজির যে অনুবাদ বা অন্যান্য কিছু নিয়ে থাকবে। আর সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বর, মোট 90 নম্বরের পরীক্ষা হবে। এটা একই সময় হবে 2 ঘন্টা। এর মধ্যেই কিছু নম্বর, অর্থাৎ এখানে 75 নম্বর মতো আপনার এমসিকিউ এবং 15 নম্বর হচ্ছে আপনার লিখতে হবে রচনা। এটা যদি পাস করেন, মানে আপনি যদি কাট অফ ক্লিয়ার করেন, যে নির্দিষ্ট কাট অফ হবে, তারপরে আপনার ওই 10 নম্বরে ইন্টারভিউ হবে। মনে রাখতে হবে, এই যে ইন্টারভিউটা হবে তার আগে কিন্তু অবশ্যই আপনাকে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হবে। সেখানে আপনার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস জমা দিতে হবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ, যে সংরক্ষণ যে ব্যাপারটা রয়েছে, সংরক্ষণটা অবশ্যই আমি একটু আগে বললাম। তার জন্য কিন্তু একদম প্রপার ভ্যালিড ডকুমেন্ট যেগুলো, অর্থাৎ নির্দিষ্ট অথরিটি যারা ইস্যু করে, সেই কনসার্ন অথরিটিরই ডকুমেন্টস যদি থাকে তবেই আপনি এলিজেবল, নাহলে কিন্তু এলিজেবল নয়। অবসর কবে আপনি নিতে পারবেন না, এটা অবশ্যই আপনার 65 বছর বয়স হলে আপনি অবসর নিতে বাধ্য। এবং কর্মক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি একই পঞ্চায়েতের জন্য আবেদন করছেন, কিন্তু আপনাকে অন্য পঞ্চায়েতে বা অন্য কোনো জায়গায় হয়তো কাজ করতে হতে পারে বিশেষ কোনো কারণে, সেক্ষেত্রে লেখা আছে দেখুন, আবেদনকারীকে এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আমরা যে ICDS প্রজেক্ট সেন্টার রয়েছে তার আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে, সে কোনো জায়গায় হয়তো কাজ করতে হতে পারে বিভিন্ন কারণে, হয়তো কোনো জায়গায় ভ্যাকেন্ট রয়েছে, তিনি ছুটিতে আছেন, বা এই সমস্ত কারণে হয়তো কিছুদিন আপনাকে টেম্পোরারি কাজ করতে হলো। যাই হোক, এরপর হবে প্রশিক্ষণ। আপনি যখন চাকরি পাবেন তার আগে আপনার প্রশিক্ষণ হবে, বা চাকরি পাওয়ার পরও আমরা জানি এই সমস্ত বিভিন্ন ধরনের ট্রেনিং হয়। সেই চাকরি পাওয়ার আগে সমস্ত প্রশিক্ষণ আপনাকে নিতেই হবে, এবং এই প্রশিক্ষণ পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে হতে পারে, এবং সেখানে আপনি প্রশিক্ষণ নিতে বাধ্য থাকবেন। তো আপনি অস্বীকার যদি করেন সেক্ষেত্রে হবে না, এবং প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে। আমরা জানি যে কোনো ট্রেনিং হওয়ার সময়, যে কোনো প্রফেশনাল পিরিয়ড চলে যে কোনো চাকরির ক্ষেত্রে, সেখানে ট্রেনিং হওয়ার পর একটা নির্দিষ্ট পরীক্ষা হয়, সেই পরীক্ষায় কিন্তু আপনাকে পাস করতে হবে। এরপরে আবেদনপত্র জমা করবেন কবে থেকে? আবেদনপত্র জমা করবেন এই ওয়েবসাইটে অনলাইনে, এবং এখানে অবশ্যই জমা করার তারিখ হচ্ছে 25/7, অর্থাৎ 25শে জুলাই থেকে 25শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস সময় পাবেন। আপনাকে অবশ্যই যখন দরখাস্ত জমা করবেন তখন অবশ্যই আপনার রিসেন্ট তোলা একটা পাসপোর্ট ছবি এবং আপনার সই, যেটা নীল বা কালো কালিতে, অবশ্যই আপনি চেষ্টা করবেন কালো কালিতে সই করে সেটা আপলোড করতে হবে। এছাড়া অন্যান্য ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এই গেল বিষয়, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে মৌখিক পরীক্ষার আগে আপনার যদি আপনি কাট অফ ক্লিয়ার করেন যতজনকে নেবে সেই অনুযায়ী, সেক্ষেত্রে তখন তার আগে আপনার স্বপত্রিত প্রতিলিপি, অর্থাৎ আপনার যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, অ্যাড্রেস প্রুফ, এই সমস্তগুলো দিতে হবে, এবং যে অবশ্যই তার অরিজিনাল দেখবে, তারপরে আপনার ইন্টারভিউ হবে। এগুলো লাগবে, যেগুলো আমি শংসাপত্র যেগুলো বললাম। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিছু কিছু দ্রষ্টব্য এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর জন্য হয়তো আপনি সমস্যায় পড়তে পারেন। সেটা হচ্ছে কোনো ভুল বা অসংগত তথ্য দিলে বা উপরোক্ত কোনো আবশ্যিক শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল হতে পারে। অর্থাৎ আপনি যদি ভুলভাল তথ্য দেন সেক্ষেত্রে আবেদনপত্র বাতিল হতে পারে। আবেদনপত্র কোনো ক্ষেত্রে বাদ থাকলে প্রবেশপত্র দেওয়া হবে না। অর্থাৎ আবেদনপত্র হয়তো কোনো আপনি কলাম ফিল করেননি, কোনো জায়গায় বাদ রেখেছেন, অর্থাৎ ইনকমপ্লিট যদি আবেদনপত্র হয়, সেক্ষেত্রে আপনাকে এই যে প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড যেটা, সেটা কিন্তু দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনোরূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচ প্রকল্প কার্যালয় বহন করবেন। অর্থাৎ আমরা জানি যে টিএ যেটাকে বলি, ট্রাভেল অ্যালায়েন্স, এই ধরনের কিছু দেওয়া হয় না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে লেখা থাকে। এছাড়া আপনার যে পরীক্ষা, সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে কোনো প্রার্থী তার নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ প্রভাব বিস্তার করেছেন বা অসাধু উপায় অবলম্বন করেছেন, তাহলে কর্তৃপক্ষ তার প্রার্থী পদ বাতিল করবেন। এ বিষয়ে কোনোরূপ
কারণ দর্শানো হবে না। অর্থাৎ আপনি যদি কোনো অসৎ উপায় অবলম্বন করেন সেক্ষেত্রে আপনার প্রার্থী পদ মানে ক্যান্ডিডেচার বাতিল হতে পারে। এছাড়া অন্যান্য বিষয় যেগুলো লেখা আছে দেখতে পাচ্ছেন যে নিয়োগের নিয়ম মানতে হবে, এই সমস্ত বিষয়। যাই হোক, আপনারা প্রত্যেককে যারা এই এলাকার বাসিন্দা মানে এই পঞ্চায়েতগুলোর বাসিন্দা তারা অবশ্যই এই টাইমের মধ্যে আবেদনপত্র যেটা রয়েছে অর্থাৎ আবেদন যেটা অনলাইনে করতে হবে করে নিন এবং যে পাঠ্যক্রম দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য সিলেবাসটা সেটা ফলো করে পড়াশোনা করুন। চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।